নতুন 10 তোমাদের যে প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষা 40 নম্বরের হতে চলেছে, সেখানে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই টপিকটা সুন্দর করে সামারি হিসাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন এবং 2026 যে মাধ্যমিক তোমরা দিতে যাবে সেখানেও এই প্রশ্নটি এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই তোমরা দেখতে থাকো। তার আগে আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, তোমরা এরকম অনেকেই আছো যে ইতিহাস পড়তে তোমাদের ভয় হয় বা ইতিহাস মনে থাকে না বা ইতিহাস তোমাদের কাছে অত্যন্ত জটিল। আমি বলবো এইসবের কোনো কিছু নেই। আমি যেভাবে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি দেখতে থাকো, গল্পের ছলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা দেখো, অবশ্যই তোমাদের এখানে মনে থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে আমি বায়রন স্যার তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো চলো তোমাদের এই ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের বললাম একটু আগে, যেটা বললাম যে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট এবং সেই সাথে তোমাদের 2026এও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা হলো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো অথবা নারী সমাজের ইতিহাস সম্বন্ধে বলো। তো এখানে আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলবো যে গল্পের ছলে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলে যাব সরাসরি স্ক্রিনে আলোচনার মূল স্থানে। চলো দেখে নিই আজকের প্রশ্ন উত্তর আলোচনাটা। দেখো এখানে প্রথম অধ্যায় স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা মান 4। প্রশ্ন কি? নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো অথবা নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা করো। দেখো প্রথমে আছে ভূমিকা বা সূচনা। কি আছে দেখো, নারী ও আন্তর্জাতিক আঙিনায় বা ভারত ও আন্তর্জাতিক আঙিনায় নারী সমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? একটা সময় ছিল যে নারীদের কোনো ইতিহাস আলোচনা করা হতো না। একটা সময় এটাও ছিল নারীরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না বা শিক্ষা লাভ করতে পারবে না। কিন্তু এখন আমাদের একবিংশ নয় অর্থাৎ একবিংশ শতাব্দীতে নারীরা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য সব বিষয়ে কিন্তু সচেতন হয়ে গেছে। তো চলো সেই সচেতন বিষয়টা কিভাবে হলো, কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে হলো, সেটা আমরা স্ক্রিনেই দেখে নিচ্ছি। ভূমিকাটা আমি তোমাদেরকে বললাম। এবারে কি আসছে? প্রাচীন যুগ। পরবর্তী পয়েন্ট প্রাচীন যুগ। দেখো আদি মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক। এই মাতৃতান্ত্রিক সমাজটা তোমরা কোথায় কোথায় পাবে? তোমরা সিন্ধু বা হরপ্পা সভ্যতাতেও পাবে, আর্য সভ্যতাতেও পাবে। তবে একটা বিষয় আছে, আর্য সভ্যতাতে কিন্তু প্রথম দিকে মাতৃতান্ত্রিক সমাজটা ছিল, কিন্তু পরবর্তী ঋগ বৈদিক যুগে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজটা ছিল না। তখন কিন্তু নারীদের স্বাধীনতা অনেকটাই খর্ব করা হয়। এই ছিল প্রাচীন যুগের বিষয়। এইটুকু সুন্দর করে গুছিয়ে বললেই তোমার প্রাচীন যুগটা কিন্তু হয়ে গেল। মধ্যযুগ। মধ্যযুগে দেখো প্রাচীন যুগে যে ধারাটা ছিল সেই ধারাটাও কিন্তু মধ্যযুগেও ছিল, কিন্তু একটু ব্যতিক্রম ছিল। আগের তুলনায় একটু উন্নত হলো। কীরকম উন্নত হলো? যেমন ধরো মধ্যযুগে আমাদের ভারতবর্ষের ইতিহাসে যদি সুলতানি যুগে আমরা দেখি, সেখানে কি দেখতে পাবো? যে নারী শাসিকা হয়েছিলেন কে? সুলতান রাজিয়া। তো এখানে দেখো নারীদের স্বাধীনতা কিছুটা হলেও ছিল, সেই কথাটাই এখানে আমি বলেছি। কি পূর্বে নারীদের যতটুকু পরিমাণ স্বাধীনতা ছিল সেই অধিকারটুকু তাদের নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়েছে? দেখো নারী কিন্তু হলো, তার ফলে কিন্তু সুলতান রাজিয়াকে দেখো তাকে কিন্তু জীবন দিতে হয়েছিল। অর্থাৎ আগে যতটুকু স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাটা অনেকটা হলেও মধ্যযুগে কমে যায়। এবারে বর্তমান যুগ বা আধুনিক যুগ। বর্তমান যুগ বা আধুনিক যুগ নিয়ে নিশ্চয়ই তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, তবুও আমি বলবো যে দেখো প্রাচীনকালে কিন্তু নারী স্বাধীনতা ছিল না।
মধ্যযুগে নারী স্বাধীনতা প্রাচীনকালের তুলনায় একটু কমে যায়, কিন্তু মধ্যযুগে আরেকটা বিষয় ছিল যে ধর্মীয় কুসংস্কারটা বেড়ে যায়। একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে কন্যা সন্তানকে গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হতো, কিন্তু ব্রিটিশ শাসকরা সেটাকে রদ করে দেন। একটা সময় এটাও ছিল যে স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে সহমরণ হতে হতো। কি হতো? সহমরণ, অর্থাৎ সতীদাহ প্রথা। তোমরা সকলেই জানো 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় সেটাকে কিন্তু চিরতরে নিষিদ্ধ করে দেন। বর্তমান যুগে তাহলে কীভাবে হচ্ছে? বর্তমান যুগে কিন্তু নারীরা লেখাপড়া করছে, অনেক নারী এরোপ্লেন চালাচ্ছে, তারা লেখাপড়া করছে, ভালো অফিসার হচ্ছে। এমনকি দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু মহিলা ক্রিকেট দলও আছে। তাহলে বুঝতেই পারছো যে আধুনিক যুগে নারীরা কতটা পূর্বের তুলনায় উন্নতি ঘটিয়েছেন। এবার আসবো যে নারীর ইতিহাসের গুরুত্ব। দেখো যে বিষয়গুলো পূর্বে উপেক্ষিত ছিল তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে। কীরকম একটা কথা বলি, যেমন নারীবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে মিশেল ফুকো তিনি কিন্তু কতগুলো বিখ্যাত কথা বলেছেন। কি বলেছিলেন? যে তখনকার দিনের নারীরা ছিল অত্যাচারিত, নিপীড়িত, কিন্তু এখনকার দিনের নারীরা অত্যাচারিত, নিপীড়িত নয়, কারণ তারা সব ক্ষেত্রে স্বাধীনতা এবং সাম্যটাকে দাবি করে আসছে। তারপরে দেখো 2 নম্বর কি? লিঙ্গ বৈষম্য, পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা প্রত্যক্ষভাবে তুলে ধরেছে। একটা সময় ছিল যে পুরুষ মানুষ এই কাজটি করছে, নারী সেই কাজটা করতে পারবে না, কারণ সে হচ্ছে নারী। এ প্রসঙ্গে একটা বিখ্যাত একটা ঘটনা আছে, তোমরা নিশ্চয়ই জানো। ম্যাডাম কুরি অর্থাৎ যিনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। এইটা আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানো যে ম্যাডাম কুরিকে বলে দেওয়া হয়েছিল যে ম্যাডাম আপনি নোবেল প্রাইজটা পাচ্ছেন, মানে আপনি প্রাইজটা নিতে আসবেন না, কারণ কি? তিনি ছিলেন নারী। তাহলে বুঝতে পারছো একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকেও তার অধিকার, তার ক্ষমতা গ্রহণ করার জন্য তাকে স্ট্রাগল বা লড়াই করতে হয়েছে। ম্যাডাম কুরি কিন্তু নিজে একদম উপস্থিত হয়েই কিন্তু নোবেল প্রাইজটা নিয়েছেন। তাহলে দেখো তাকে এই কথাটা বলাটা কি? এটা লিঙ্গ বৈষম্য, তিনি নারী বলে? কখনোই না, অবশ্যই এটা ঠিক নয়। আচ্ছা, তারপরে কি আছে? নারীর ক্ষমতায়ন ও দক্ষতার উপর আলোকপাত করে নারীর ইতিহাস। দেখো ম্যাডাম কুরি, দ্য স্টোরি অফ মাই লাইফ, হেলেন কেলার, তিনি চোখে দেখতে পেতেন না, কানে শুনতে পেতেন না, অথচ তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। এই কথাগুলো আমাদের কাছে এখনকার দিনে বর্তমানকালে নারীদের কাছে এক একটা অনুপ্রেরণা, একটা মোটিভেশন। ওনারা পেরেছেন, সো মেয়েরা কি বলবে? আমরাও পারবো। সর্বোপরি বিভিন্ন যুগে নারীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনার কাহিনী তুলে ধরে নারীর ইতিহাস। এখানে একটা ব্যাপারটা বলি, দেখো নারীর মানসিক, ম্যাডাম কুরি কতটুকু মেন্টালিটি স্ট্রং, তাই তিনি নোবেল প্রাইজ নিতে গিয়েছিলেন। হেলেন কেলার তিনি কতটুকু মেন্টালি স্ট্রং, দেখো তিনি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। লিজা মিটনার একজন ইহুদি সায়েন্টিস্ট, তিনি কিন্তু বিজ্ঞানী অটো হানকে পরমাণু বোমা তৈরি করার লাস্ট ফর্মুলাটা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অটো হান কিন্তু তিনি নোবেল প্রাইজটা পেয়ে যান, লিজা মিটনারের কোনো প্রচার হয় না। এই যে এই কাহিনীগুলো থেকে বোঝা যায় যে একজন নারী তিনি মানসিকভাবে কতটুকু স্ট্রং এবং কতটুকু কাজ করতে পেরেছেন। সেই ইতিহাসটা জানার জন্যেই নারীর ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।